বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স আছে, তাদের জন্য একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সপ্তম অধ্যায় যে এইবারে উচ্চ মাধ্যমিকের প্রশ্নটি খুবই আসার সম্ভাবনা, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে পল সায়েন্সের আমরা সাজেশান দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি 8 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি এবং অবজেক্টিভও দিয়েছি। এছাড়া ক্লাস 12-এর ইতিহাস, শিক্ষাবিজ্ঞান ও দর্শনেরও নোট বা সাজেশান বা অবজেক্টিভ প্রশ্ন উত্তর দেওয়া আছে। যদি তোমরা দরকার হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখে নিও। আশা করি তোমরা উপকৃত হবে, এবং যদি উপকৃত হও তাহলে আমাকে জানিও, তাহলে আমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। সপ্তম অধ্যায় দেখতে পাচ্ছ, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। সংবিধানের 53-1 নং ধারা অনুসারে কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত আছে, এবং সংবিধানে যে ভারতীয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়, সেই সংবিধানে রাষ্ট্রপতিকে কিন্তু ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এই রাষ্ট্রপতি কী ক্ষমতা ভোগ করে সেইগুলো আমরা এবার আলোচনা করব। প্রথমে দেখো, শাসন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ শাসন বিভাগীয় প্রধান। আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি হচ্ছেন তিনি হলে বাস্তবে প্রধান, কিন্তু তত্ত্বগতভাবে বা সংবিধানগত প্রধান হচ্ছেন কিন্তু রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি অর্থাৎ রাষ্ট্রের প্রধান। কিন্তু বাস্তবে আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী, এবং তিনি নিজে বা তার অধস্তন যারা কর্মচারী আছে, সেই কর্মচারীদের মাধ্যমে সংবিধান অনুসারে দেশের শাসন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করে। এবার শাসন সংক্রান্ত যে কার্যাবলীগুলি আছে সেগুলো দেখি। প্রকৃত প্রধান, এই যে কেন্দ্রীয় সরকারের যাবতীয় কাজকর্ম, আমাদের যে কেন্দ্রীয় সরকারের যা কাজকর্ম হয় সবই কিন্তু রাষ্ট্রপতির নামে, অর্থাৎ প্রধানমন্ত্রী করুক বা যেই করুক না, অর্থাৎ প্রধানমন্ত্রী করেন, কিন্তু নামটা হয় রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সম্মতিটা দরকার হয়। এরপর হচ্ছে নিয়োগ। অঙ্গরাজ্যের রাজ্যপাল বা প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচন কমিশন, এই প্রভৃতি সদস্যদের অর্থাৎ কেন্দ্রীয় উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা মন্ত্রী, এদের সবাইকে নিয়োগ করেন কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী। আজকে তোমরা দেখছো লোকসভার ভোট চলছে। এই লোকসভার ভোটে যে দল বা জোট জয়লাভ করবে, সেই জোট বা দলের যে সংখ্যাগরিষ্ঠতা পাবে, যে দল বা জোট, তাদের নেতা বা নেত্রীকে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে ডাকবেন, এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে তিনি কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবেন। এরপরের পয়েন্টটা দেখো, পদচ্যুতি। রাষ্ট্রপতি যে কোনো মন্ত্রীকে অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যপাল এদের কিন্তু পদচ্যুত করতে পারেন। এরপর দেখো, প্রধান প্রশাসক। যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এগুলো বা উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রকৃত প্রশাসক হলেন রাষ্ট্রপতি। আমরা জানি আমাদের যে রাজ্য অর্থাৎ ধরো পশ্চিমবঙ্গ, আমাদের যে রাজ্য তার প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী, কিন্তু যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল বা উপজাতি অধ্যুষিত অঞ্চল, সেখানকার প্রধান প্রশাসক হলেন কিন্তু রাষ্ট্রপতি। এবার যে দ্বিতীয় ক্ষমতাটা আছে, আইন সংক্রান্ত ক্ষমতা। এই আইন সংক্রান্ত ক্ষমতাটা আবার 3টে ভাগ আছে। ভারতের রাষ্ট্রপতি আইনসভা বা সংসদের অবিচ্ছেদ্য অংশ। এই যে পার্লামেন্ট বা আইনসভা বা সংসদ, সেটা কিন্তু লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত হয়, অর্থাৎ ভারতের আইনসভার রাষ্ট্রপতি কিন্তু একটি অংশ, এবং এই আইনসভার সদস্য হিসাবে রাষ্ট্রপতি যে ক্ষমতাগুলি ভোগ করেন তার মধ্যে প্রথম হচ্ছে অধিবেশন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি পার্লামেন্টের এই যে লোকসভার ভোট হচ্ছে, তোমরা দেখছো 7টা দফায় ভোট হচ্ছে, এই রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার অধিবেশন আহ্বান করতে পারেন বা স্থগিত রাখতে পারেন। দ্বিতীয় পয়েন্ট যেটা আছে যৌথ অধিবেশন। এই যে সাধারণ নির্বাচনের পর এবং প্রতি বছর প্রথম অধিবেশন, অর্থাৎ সাধারণ নির্বাচন পর এই যে ভোট হচ্ছে আজকে,
ভোট হওয়ার পর ফল লাভের পর অর্থাৎ 2রা জুন যে ভোটের ফল বেরোবে, সেই ফল লাভ বেরোবার পর রাষ্ট্রপতি একটা যৌথ অধিবেশন ডাকবে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের। ঠিক আছে, এছাড়া প্রতি বছর যে প্রথম অধিবেশনটা বসবে সেই অধিবেশনটা কিন্তু যৌথ অধিবেশন, রাষ্ট্রপতি ডাকেন এবং রাষ্ট্রপতি কিন্তু সেই অধিবেশনে ভাষণ দেন। তৃতীয় যে পয়েন্টটা আছে পার্লামেন্টের প্রতিনিধি প্রেরণ, অর্থাৎ আইন সংক্রান্ত যে তৃতীয় পয়েন্টটা আছে পার্লামেন্টে আইন প্রতিনিধি প্রেরণ। আমরা জানি ভারতীয় পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। রাষ্ট্রপতি লোকসভায় 2জন সদস্যকে অর্থাৎ ভারতীয় সদস্যকে প্রতিনিধি হিসাবে পাঠাতে পারেন, আর রাজ্যসভায় 12 জনকে পাঠাতে পারেন। এরপর তাহলে আমাদের আইন সংক্রান্ত ক্ষমতা হয়ে গেল। আইন সংক্রান্ত ক্ষমতা আমরা 3টে দেখেছি। এবার অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি যে অর্থ সংক্রান্ত ক্ষমতাগুলি ভোগ করেন তার মধ্যে অন্যতম হলো, দেখো প্রথমটা হচ্ছে বাজেট সংক্রান্ত ক্ষমতা। প্রত্যেক আর্থিক বছরের প্রথমে সরকারের বাজেট অর্থাৎ কোন খাতে কী খরচা হবে রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষে কিন্তু উপস্থাপন করেন। অর্থাৎ রাষ্ট্রপতি প্রত্যেক বছর যে বাজেট হবে সেই বাজেটের রূপরেখাটা অর্থমন্ত্রীর মাধ্যমে কিন্তু উপস্থাপন করেন। দ্বিতীয় যে পয়েন্ট আমরা বলছি, পার্লামেন্টের উপস্থাপন করা যায় না। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া বা অনুমোদন ছাড়া বা সম্মতি ছাড়া কোনো ব্যয় মঞ্জুরির প্রস্তাব, অর্থাৎ কোনো কিছুতে কোনো প্রজেক্টে কোনো ব্যয় করা হবে সেই প্রস্তাব বা অতিরিক্ত বাজেটে অর্থবিল প্রভৃতি এগুলো কিন্তু পার্লামেন্টে উত্থাপন করা যায় না। অর্থাৎ এই সকল বিলগুলি পার্লামেন্টে উত্থাপিত করতে হলে রাষ্ট্রপতির কিন্তু সম্মতি দরকার। অর্থ সংক্রান্ত ক্ষমতা তৃতীয় পয়েন্ট হচ্ছে, দেখো আপৎকালীন ব্যয়। আমরা জানি এমার্জেন্সিতে আমরা প্রত্যেকেই একটু টাকা রেখে দিই যাতে আমরা প্রয়োজনে ব্যয় করতে পারি। ঠিক তেমনই ভারতের যে এমার্জেন্সি, অর্থাৎ যখন যদি হঠাৎ কোনো সেরকম বিপদ হয় সেই ব্যয় সংকুলনের তত্ত্বাবধান অর্থাৎ ওই দপ্তরের দায়িত্বে থাকেন কিন্তু রাষ্ট্রপতি। এবার বিচার সংক্রান্ত আমরা ক্ষমতা দেখব। রাষ্ট্রপতি যে বিচার সংক্রান্ত ক্ষমতাগুলি ভোগ করে তার মধ্যে প্রথম বা প্রধান হচ্ছে বিচারপতিদের নিয়োগ ও অপসারণ। এই যে সুপ্রিম কোর্ট অর্থাৎ ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রধান যে কোর্ট সুপ্রিম কোর্ট এবং রাজ্যের যে প্রধান কোর্ট হাইকোর্ট, সেই হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতির নিয়োগ করেন এবং পার্লামেন্টের সুপারিশক্রমে এবং তিনি কিন্তু তাদের পদচ্যুতও করতে পারেন। অর্থাৎ পার্লামেন্ট যদি সুপারিশ করেন যে এই বিচারপতিকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ বা পদচ্যুতি করানো দরকার, তাহলে রাষ্ট্রপতি কিন্তু সেটা সম্মতি দিতেও পারেন। পরের পয়েন্টটা দেখো ফৌজদারি মামলা, অর্থাৎ ফৌজদারি মানে মারপিট অর্থাৎ রক্ত খুন জখম এইসব। এই ফৌজদারি মামলায় কোনো ব্যক্তি যদি শাস্তি পায় তাহলে সেই ব্যক্তির শাস্তি বন্ধ রাখা বা স্থগিত রাখা বা হ্রাস করে দেওয়া বা শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করে দেওয়া বা মুক্তি করে দেওয়া। অর্থাৎ কেউ ধরো 10 বছর জেল হয়েছে তাকে 5 বছর করে দিল, বা কোনো শাস্তি দিয়েছে সেই শাস্তিটা স্থগিত করে দিল বা ক্ষমা প্রদর্শন করে দিল। অর্থাৎ ধরো ফাঁসি হয়েছে বা জেল হয়েছে তাকে ছেড়েই দিল। এরপর সামরিক ক্ষমতা। রাষ্ট্রপতি ভারতের যে সামরিক বিভাগ অর্থাৎ 3টি বিভাগ জল স্থল এবং নৌ, এই 3টি বাহিনীর অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীর কিন্তু প্রধান হচ্ছেন কিন্তু রাষ্ট্রপতি। জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসাবে তাকেই কিন্তু যাবতীয় কার্য সম্পাদন করতে হয়। কোনো রাষ্ট্রের সাথে বা কোনো দেশের সাথে যদি যুদ্ধ হয় রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কিন্তু সেই যুদ্ধ করা যায় না। এবার দেখো সামরিক ক্ষমতা। রাষ্ট্রপতি হলেন, আমরা বলেছি যে জল স্থল এবং নৌবাহিনীর তিনি কিন্তু প্রধান, অর্থাৎ জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান এবং তার সম্মতি ছাড়া কিন্তু এই 3টে বিভাগ কোনো কাজ করে না। কূটনৈতিক ক্ষমতা। ষষ্ঠ পয়েন্ট দেখো রাষ্ট্রপতির ক্ষমতা কূটনৈতিক ক্ষমতা। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রপতি হলেন সমস্ত ভারতের প্রধান প্রতিনিধি।
এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বিভিন্ন রাষ্ট্রে কূটনীতি প্রতিনিধি প্রেরণ করেন, অর্থাৎ ভারতবর্ষ থেকে যারা যান কূটনীতিবিদ হিসাবে তাদের নিয়োগকর্তা কিন্তু রাষ্ট্রপতি, বা বিদেশ থেকে যদি কূটনীতিবিদ কোনো আসেন সেই প্রতিনিধিকে রিসিভ করা বা তার সম্মান করা বা বক্তব্য রাখা যাই হোক না কেন সেটা কিন্তু রাষ্ট্রপতির উপরেই বর্তায়। এরপর দেখো পরের পয়েন্টটা, সপ্তম পয়েন্ট, রাষ্ট্রপতি ক্ষমতা বা কার্যাবলী জরুরি ক্ষমতা। এছাড়া উপরোক্ত ক্ষমতা ছাড়াও রাষ্ট্রপতি বেশ কিছু জরুরি ক্ষমতা বা আপৎকালীন ক্ষমতা ভোগ করে। এটা আমাদের সংবিধানের 352 নং ধারায় আছে। কি আছে আমরা কয়েকটা বলেছি। প্রথম পয়েন্ট দেখা হচ্ছে রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা জারি হলে, আমরা দেখেছি ভোটের সময় কিন্তু আমরা অনেক সময় শুনেছি অনেক রাজ্যেই বলা হয় যে শাসন ব্যবস্থা অচলাবস্থা দেখা দিয়েছে, অর্থাৎ রাজ্য প্রশাসন চালাতে পারছে না, কাজে রাষ্ট্রপতি শাসন চালু করা হোক। দ্বিতীয় যে হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, অর্থাৎ রাজ্যে যদি বা দেশে যদি আর্থিক অবস্থা ভেঙে পড়ে, যে কোনো কারণে হোক, বৈদেশিক আক্রমণ হতে পারে তার মধ্যে একটা, তখন কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে। এছাড়া অন্যান্য ক্ষমতা, রাষ্ট্রপতি অন্যান্য ক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশনের যে সদস্য ও সদস্যদের কার্যকাল ও চাকরির মেয়াদ বা শর্তাবলী নির্ধারণ করে, কেন্দ্রীয় সদস্যদের সরকার বা সদস্যদের সচিবালয় কর্মীদের নিয়োগ ও চাকরির বিভিন্ন শর্তাবলী নির্ধারণ করে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার দেখো এই যে রাষ্ট্রপতির ক্ষমতা, তোমরা এইভাবে পয়েন্টটা মুখস্থ রাখবে। দেখো আমরা প্রথমে আছে শাসন সংক্রান্ত ক্ষমতা। দেখো এই শাসন সংক্রান্ত ক্ষমতায় 4টে পয়েন্ট আছে। দেখো তার ঠিক নিচে আছে দেখো প্রকৃত প্রধান, নিয়োগ, পদচ্যুতি, প্রধান প্রশাসক। প্রকৃত প্রধান রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, তো বাস্তবে প্রধানমন্ত্রী। নিয়োগ তিনি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সব মন্ত্রী যারা নিয়োগ হয় বা রাজ্যপাল এদের নিয়োগ করেন। পদচ্যুতি কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে যদি পদচ্যুতি বা সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিকে পদচ্যুতি করতে হয় তাই করে। প্রধান প্রশাসক যেগুলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, সেই অঞ্চলের প্রধান প্রশাসক হচ্ছে রাষ্ট্রপতি। এরপর আইন সংক্রান্ত ক্ষমতা, দেখো অধিবেশন আহ্বান করেন, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের অধিবেশন আহ্বান করে, যৌথ অধিবেশন, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন, অর্থাৎ একসাথে অধিবেশন আহ্বান করেন। তারপর দেখো পয়েন্ট আছে পার্লামেন্টের প্রতিনিধি। আমরা দেখেছি লোকসভায় 2 জন ইঙ্গ ভারতীয় সদস্য এবং রাজ্যসভায় 12 জন সদস্যকে পাঠায়। তারপর দেখো অর্থ সংক্রান্ত ক্ষমতাটা নিচে আছে বাজেট পার্লামেন্টে উত্থাপন করা যায় না, অর্থাৎ তার রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল পার্লামেন্টে উত্থাপন করা যায় না। আপৎকালীন ব্যয় নির্বাহন, অর্থাৎ যে দেশের কোনো জরুরি অবস্থায় যদি অর্থের প্রয়োজন হয় সেই ডিপার্টমেন্টের দায়িত্ব যে টাকাটা আছে সেই অর্থটা কিন্তু রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে আছে। এরপর দেখো বিচার সংক্রান্ত ক্ষমতা 2টো পয়েন্ট করা আছে। বিচারপতিদের নিয়োগ ও অপসারণ, অর্থাৎ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন এবং পার্লামেন্টের সুপারিশ ক্রমে তিনি কিন্তু এদের অপসারিতও করতে পারেন। তারপর ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তিদের শাস্তি হ্রাস বা মুক্তিদান। আমরা দেখেছি যে ফৌজদারি মামলায় যারা শাস্তি পেয়ে থাকে তাদের শাস্তির মেয়াদ কমাতে পারে বা ছাড় পুরো মুক্তও করে দিতে পারে। এছাড়া সামরিক ক্ষমতা আছে, জরুরি সংক্রান্ত আছে। তোমরা এই পয়েন্ট ধরে মনে রাখবে, তাহলে দেখবে কিন্তু তোমরা খুব সহজেই মনে রাখতে পারছো। এটা অবশ্যই খাতায় লিখনীয়। পড়ার বিষয় পক্ষ থেকে বলছি এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলছি, তোমরা নোটগুলো কিন্তু মুখস্থ করো না, আত্মস্থ করো। আত্মস্থ না করলে কিন্তু তোমরা পারবে না। অনেক বই আছে, অনেক সাজেশান আছে, অনেক সহায়িকা বই আছে, অনেক ইউটিউবের নোট আছে, প্রত্যেকটা খুবই ভালো, খুবই সুন্দর, খুবই উন্নত, কোনো প্রশ্ন নেই। কিন্তু একটা বিষয় দেখো, তুমি যদি সেই নোটটা বুঝতে না পারো তাহলে তোমার কাছে কী দাম আছে? তোমার কাছে যদি গুরুত্ব না পায় বা তোমার কাছে যদি দাম না খায়, তুমি একটা খাবার খেলে, সেই খাবারটা খেয়ে ভালো খাবার খেলে, খুবই ভালো খাবার, কিন্তু যদি হজম না করতে পারো, বদ হজম হয়, তাহলে না তোমার কিন্তু সেটা শরীর খারাপ হবে। এবং যতক্ষণ না সেটা ওগলাতে পারছো, ফেলে দিতে পারছো
ততক্ষণ কিন্তু তোমার শরীর খারাপ লাগবে। কাজেই আগে তোমরা বোঝার চেষ্টা করো, আগে নোটগুলো কিন্তু আত্মস্থ করো, বোঝার চেষ্টা করো। এর জন্যই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুধু নোট দিয়ে ক্ষান্ত হইনি, আমরা কিন্তু সেই বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। কারণ আমরা নোট অনেক জায়গা থেকে দিয়ে দিতে পারি, কিন্তু আমরা যদি আমাদের ছাত্রদের যদি বোঝাতে না পারি, আমরা শিক্ষার্থীদের কাছে যদি বোঝাতে না পারি, তাহলে কিন্তু তাদের কাছে আমার মনে হয় এই দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তাহলে কিন্তু সেই নোটের কোনো দাম নেই। এর জন্যই আমরা আমাদের যে নিয়ন্ত্রণে আছে যে বিষয়গুলো, আমরা যেই বিষয়গুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল, সেই বিষয়গুলোই কিন্তু আমরা কেবল নোট দিই, অন্য বিষয় আমাদের দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের সেই বিষয়ে কিন্তু দক্ষতা নেই। কাজেই তোমরা যদি এই নোটটা কিন্তু আসবেই, আসার সম্ভাবনা খুবই আছে। কাজে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো এবং লাইক দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই জানিও। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। তোমাদের যে 2025 সালে 3রা মার্চ থেকে পরীক্ষা শুরু হবে, তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। এবং তোমরা যদি পরিশ্রম করো এবং লিখে প্র্যাকটিস করো নোটগুলো, তাহলে দেখবে অবশ্যই অবশ্যই ভালো হবে। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জন্য।